আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার হিমালয় দর্শন প্রবন্ধাংশটির রচয়িতা বেগম রোকেয়া। 2 নাম্বার নিরুদ্দেশ গল্পে বলা হয়েছে শীত ঋতুর কথা। 3 নাম্বার চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন কালপুরুষের সঙ্গে। তারপরে দেখো 4 নাম্বার ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটা ছিল গ নাম্বার শকুন্তলার। তারপরে দেখো 5 নাম্বার ব্যঙ্গ শব্দের অর্থ হলো গ নাম্বার ব্যাং। 6 নাম্বার বিষাণ আসলে হলো বাদ্যযন্ত্র। 7 নাম্বার ব্যাঘ্র বৃষভ ঘটাবে সমন্বয়। খ নাম্বার দেখো বৃষভ শব্দের অর্থ হচ্ছে এই খ নাম্বার ষাঁড়। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বার এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এখানে খেয়া বলতে কবি বুঝিয়েছেন ছোট নৌকা। তারপরে দেখো আজ আমার জন্মদিন। 9 নাম্বার আজ আমার জন্মদিন। প্রফেসর শঙ্কুর জন্মদিনটি ছিল 16ই জুন। তারপরে দেখো 10 নাম্বার স্বর্ণপর্ণীর গাছ শঙ্কু কোথায় পেয়েছিলেন? স্বর্ণপর্ণীর গাছ শঙ্কু পেয়েছিলেন, দেখো স্বর্ণপর্ণীর গাছ শঙ্কু কোথায় পেয়েছিলেন খ নাম্বার কসৌলিতে। তারপরে দেখো উপসর্গ ধাতু বা শব্দের পূর্বে বসে। তারপরে দেখো 12 নাম্বার ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। 13 নাম্বার প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। কর্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে গ নাম্বার ক্রি যোগ তব্য। শব্দের গঠনমূলক বিভাগ হলো দুটি। তারপর 16 নাম্বার দেখো ভোজন কি জাতীয় বিশেষ্য পদ, এটা হবে ক্রিয়াবাচক। 17 নাম্বার দেখো যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। নিম্নরেখ অংশদ্বয় হলো সাপেক্ষবাচক সর্বনাম। তারপরে দেখো 18 নাম্বার যেসব পদের সঙ্গে বচন পুরুষ এবং বিভক্তি ভেদে কোনো পরিবর্তন ঘটে না তাদের বলে অব্যয়। তারপরে দেখো 2-1 সচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল। কি দেখে এরূপ আনন্দ? ঢেকিতরু সচক্ষে দেখে লেখিকার আনন্দ হলো। তারপরে দেখো 2-2 শোভনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি কি ছিল? দেখো শোভনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি ছিল নিরুদ্দিষ্ট। শোভনের উদ্দেশ্যে শেষ বিজ্ঞাপনটি ছিল শোভন তোমার মার সাথে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমার নামই করছেন এখনো। তারপরে দেখো 2-3 কিশোর চন্দ্রনাথের চেহারার পরিচয় দাও। দেখো এখানে লিখে দিয়েছি ভীমাকার আকৃতির ন্যায় কালপুরুষ নক্ষত্রের মতো তার চেহারা। তারপরে দেখো 2-4 শকুন্তলার আংটিটি কোথায় হারিয়ে যায়? দেখো দুষ্যন্তের রাজধানীতে ফিরে যাওয়ার সময় তোমার শচীতীর্থ নামক জলাশয়ে স্নান করতে গিয়ে তার আংটিটি হারিয়ে যায়। এটা হবে শচীতীর্থ নামক জলাশয়ে স্নান করতে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায়। তারপরে 5 নাম্বার সঘনে চিকুর পড়ে, এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন? দেখো সঘনে চিকুর পড়ে এর সঙ্গে কবি কি উপমা ব্যবহার করেছেন? কলিঙ্গ দেশের মেঘাচ্ছন্ন আকাশে ঘন ঘন বিদ্যুতের চমক দেখা দেয়, এই ঘটনাকে কবি ব্যাঙের লাফিয়ে ওঠার সঙ্গে তুলনা করেছেন। তারপরে দেখো 2-6 ভাঙার গান কবিতায় কবি কি ভেঙে ফেলতে বলেছেন? দেখো ভাঙার গান কবিতায় কবি অত্যাচারী ইংরেজ শাসকের কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। তারপরে দেখো 7 নাম্বার 2-7 আকাশে প্রদীপ জ্বালি বলার অর্থ কী? দেখো মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কার্তিক মাসের সন্ধ্যায় বাঁশের আগায় প্রদীপ জেলে শ্রদ্ধা জানানোর হিন্দু রীতিকে নির্দেশ করে কবি আকাশ প্রদীপ জ্বালার প্রসঙ্গ উল্লেখ করেছেন। তারপরে দেখো 2-8 নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ কি? দেখো সাধারণত বিড়ালদের গড় আয়ু 14-15 হলেও শঙ্কুর আবিষ্কৃত মার্জারিনের কারণে নিউটনের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। তারপরে দেখো 2-9 শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন? দেখো শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেটসের বাড়ি, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, তুষন মিউজিয়াম প্রভৃতি দেখেছিলেন। তারপরে দেখো 10 নাম্বার প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি পাশ করেন? দেখো প্রফেসর শঙ্কু 12 বছর বয়সে ম্যাট্রিক, 14 আইএসসি আর 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। তারপরে দেখো 2-11 তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। দেখো যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত এবং অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। দেখো উদাহরণ
যেমন সংস্কৃত কার্য থেকে প্রাকৃত কর্য এবং বাংলায় কাজ শব্দটি এসেছে, কার্য কর্য কাজ। সেরকমভাবে দুহিতা থেকে ধিয়া, তারপরে ঝি এসছে, মৃত্তিকা থেকে মটিয়া, তারপরে মাটি, খাদ্য থেকে খজ্জ, তারপরে খাজা শব্দটি এসছে। তারপরে দেখো 12 নম্বর কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় তাই এর আরেক নাম ধাতু প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় তাই তদ্ধিত প্রত্যয়কে শব্দ প্রত্যয় বলা হয়। 2 নম্বর ধাতুর পরে ধাত্য অবয়ব প্রত্যয় বাদে কেবল একটি কৃৎ প্রত্যয় যুক্ত হয়, আর শব্দের পরে একাধিক তদ্ধিত প্রত্যয় যুক্ত হতে পারে। 13 নম্বর দেখো একটি চীনা ও একটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। দেখো চীনা শব্দ হচ্ছে চা আর পর্তুগিজ শব্দ হচ্ছে বোমা, বয়কার ময়াকার। তারপর দেখো 14 নম্বর মৌলিক শব্দ কাকে। দেখো যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত কিংবা পরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে মৌলিক শব্দ বলে। তারপর দেখো 15 নম্বর আমি নিজে এ কাজ করেছি কোন ধরনের সর্বনাম, এটা আত্মবাচক সর্বনাম। তারপরে দেখো 16 নম্বর একটি ধর্নাত্মক অব্যয়ের উদাহরণ দাও, হবে খাকা, খা খা। যেমন বলে না মাঠ খা খা করছে, এই খা খা হচ্ছে ধর্নাত্মক অব্যয়ের উদাহরণ। তারপরে দেখো 17 নম্বর দ্বিকর্মক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখো সকর্ম ক্রিয়াযুক্ত বাক্যের কখনো একটি আবার কখনো দুটি কর্ম থাকে। যে সমস্ত ক্রিয়াযুক্ত বাক্যে দুটি কর্মের একটি অপ্রাণীবাচক বা মুখ্য কর্ম এবং আরেকটি প্রাণীবাচক বা গৌণ কর্ম হয় তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। উদাহরণ যেমন বাবা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, মা আমাকে কলমটা দিয়েছেন। দেখো এখানে দুটো কর্ম আছে, বাবা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, শিশুটিকে এখানে একটা কর্ম, চাঁদ এখানে একটা কর্ম, আবার এখানেও আমাকে একটা কর্ম, কলমটা আরেকটি কর্ম। আচ্ছা দেখো বলেই দিয়েছে মুখ্য কর্ম আর গৌণ কর্ম কোনটা। দেখো এখানে শিশুটিকে হচ্ছে প্রাণীবাচক তাই এটি হবে গৌণ কর্ম, আর চাঁদ হচ্ছে অপ্রাণীবাচক তাই এখানে মুখ্য কর্ম। আমাকে এটি হচ্ছে প্রাণীবাচক তাই এখানে এটা হবে গৌণ কর্ম, আর কলমটা এটা হচ্ছে অপ্রাণীবাচক তাই এটা হবে মুখ্য কর্ম। তারপরে দেখো 18 নম্বর বর্তমানকাল কত প্রকার ও কী কী। দেখো বর্তমানকাল 4 প্রকার, সাধারণ বা নিত্য বর্তমানকাল, 2 নম্বর ঘটমান বর্তমানকাল, 3 নম্বর পুরাঘটিত বর্তমানকাল এবং 4 নম্বর বর্তমানকালের অনুজ্ঞা। ধন্যবাদ।